যেসব পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে না, যেসব পদার্থ খালি চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় বা ইন্দ্রিয় গ্রাহ্য, তাকে আমরা বলবো গ্যাস। এটা হচ্ছে গ্যাসের সাধারণ সংজ্ঞা। গ্যাস কাকে বলে? তো গ্যাস কিভাবে এলো বা গ্যাসের এর আধুনিক সংজ্ঞা কি হবে, এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি। গ্যাস কাকে বলে? গ্যাস বলতে আমরা এটাই বুঝি যার নির্দিষ্ট আকার নেই, আয়তন নেই, যাকে খালি চোখে আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি, যেটা ইন্দ্রিয় গ্রাহ্য, তাকে আমরা গ্যাস বলবো। এটা ছোটবেলার সংজ্ঞা, আমরা ছোটবেলাতে পড়ে এসেছি। গ্যাসের বর্তমান সংজ্ঞা জানতে হলে বা আধুনিক সংজ্ঞা জানতে হলে আমাদেরকে আরো একটি জিনিস জানতে হবে, যেটা আমরা পড়ে এসেছি, যে পদার্থের তিনটি অবস্থা, একটা কঠিন, একটা তরল, গ্যাসীয়। তো কঠিন তরল আমরা এখানে পড়বো না, আমরা পড়বো গ্যাসীয় পদার্থ নিয়ে। এই গ্যাসীয় পদার্থ কাকে বলে সেটা জানতে গেলে কঠিন তরল সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। কঠিন পদার্থ কাকে বলে আমরা জানি, নির্দিষ্ট আকার আয়তন আছে, কিছুটা স্থান জুড়ে থাকে, আর অন্যান্য পয়েন্ট আছে। তো এখানে পয়েন্ট হচ্ছে কঠিন পদার্থ কি হয়, শক্ত হয় খুব, তাই তো। তরল কি হয়, অনেক নরম। গ্যাস কি হয়, খুব নরম, খুব নরম, যাকে আমরা দেখতেই পাই না, শুধুমাত্র অনুভব করতে পারি। তো কঠিন পদার্থ শক্ত হচ্ছে, তরল পদার্থ নরম হচ্ছে, গ্যাসীয় পদার্থ খুব নরম হচ্ছে। কঠিন পদার্থ কেন শক্ত হয়, এত শক্ত কেন হয়? হ্যাঁ, এখানে যে ধারণাটা আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে আন্তরাণবিক আকর্ষণ বল। এই আন্তরাণবিক আকর্ষণ বলের ধারণা থেকে আমরা কঠিন বা তরল বা গ্যাসের সংজ্ঞা দেব। কঠিন অণু কি দিয়ে তৈরি হয়? অণু দিয়ে তৈরি হতে পারে, বা অনেক সময় পরমাণু দ্বারাও তৈরি হতে পারে। অণু দিয়ে তৈরি হয় এমন একটা কঠিন পদার্থের নাম যদি আমরা বলি, কি হবে? অণু দিয়ে তৈরি হয়েছে সেই কঠিন পদার্থ। যেমন ধরো বরফ, বরফ একটা কঠিন পদার্থ, সেখানে জলের অণু দ্বারা তৈরি হয়েছে। পরমাণু দিয়ে কঠিন পদার্থ তৈরি হয়, এরকম অনেক উদাহরণ আছে। আমরা যেগুলোকে কঠিন পদার্থ হিসাবে জানি, তারপরে ধরো এখানে আরো আছে ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর বা পাথর, এটা কঠিন পদার্থ কিন্তু অণু দিয়ে তৈরি হয়েছে। পরমাণু দিয়ে তৈরি হয়েছে এরকম কঠিন পদার্থ অনেক আছে, যাদেরকে আমরা সাধারণত কঠিন বলে জানি, বিশেষ করে ধাতু, আয়রন, নিকেল, কপার ইত্যাদি ইত্যাদি। কার্বন, কার্বন বলতে কাঠ,
গ্রাফাইট ইত্যাদি পরমাণুগুলো বা ইত্যাদি যে কঠিন পদার্থগুলো সব কিন্তু পরমাণু দিয়ে তৈরি হয়েছে। বিভিন্ন ধাতু, যত রকম ধাতু আছে সবাই কঠিন পরমাণু দিয়ে তৈরি হয়েছে, সমস্ত কঠিন। আচ্ছা, তরল কি দিয়ে তৈরি হয়? না, তরল সবসময় অণু দিয়ে তৈরি হয়। তরলে পরমাণু থাকে না তরলের গঠনে। যে কোনো তরল তুমি দেখে নাও, সব তরল, যেমন জল, জল অণু দ্বারা গঠিত। গ্যাসীয় পদার্থ এটা অণু দ্বারা তৈরি হয়েছে, অণু দ্বারা গঠিত। কঠিনের ক্ষেত্রে আকর্ষণ বল যদি আমরা দেখি, যেসব কঠিন পদার্থ অণু দ্বারা গঠিত তাদের মধ্যে আকর্ষণ বল হবে অণু আর অণুর মধ্যে। যারা পরমাণু দিয়ে গঠিত তাদের পরমাণু পরমাণু আকর্ষণ বলা হয়। তরল শুধুমাত্র অণু দ্বারা গঠিত, সেই জন্য তরলের ক্ষেত্রে আকর্ষণ বল হবে অণু অণু আকর্ষণ বল। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আকর্ষণ বল হবে অণুর সাথে অণুর। কঠিন পদার্থ কেন এত শক্ত হয়? না, কঠিন পদার্থ যে অণু বা পরমাণু দ্বারা তৈরি হয়েছে তাদের মধ্যে যে আকর্ষণ বল আছে খুব বেশি। এই আকর্ষণ বলটার নাম কি? না, অন্তরাণবিক আকর্ষণ বল বা আন্তরাণবিক আকর্ষণ বল। মানে অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল থাকে তাকে বলা হচ্ছে আন্তরাণবিক আকর্ষণ বল। এটা কিন্তু খুব বেশি কঠিনের ক্ষেত্রে। সেই জন্য কি হয়, কঠিনের অণুগুলো পরস্পর লেগে থাকে, কাছে নিজেদের মধ্যে যুক্ত অবস্থায় থাকে। সেই জন্য কঠিন পদার্থ এতটা শক্ত হয়। তরল পদার্থের ক্ষেত্রে কি হয়, এই আকর্ষণ বলটা পরমাণুদের ক্ষেত্রে একই, এখানে পারমাণবিক আকর্ষণ বল। আর তরলের ক্ষেত্রে অণুগুলোর আকর্ষণ বল কি হয়? না, মাঝারি। মাঝারি কেন বলছি? না, কঠিনের থেকে তার আকর্ষণ বল কম। এই আকর্ষণ বল কম হওয়ার জন্য দেখো তরলের অণুগুলি একটু দূরে অবস্থান করছে নিজেদের মধ্যে, সেই জন্য তরল নরম হয়। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলির আকর্ষণ বল খুব কম, খুব কম। এই আকর্ষণ বলগুলো কম হওয়ার জন্য গ্যাসের অণুগুলো পরস্পর থেকে অনেকটা দূরে অবস্থান করে, সেই জন্য গ্যাস খুব নরম। এই কথাটা আমি উল্লেখ করেছি। তাহলে যদি আন্তরাণবিক আকর্ষণ বল দিয়ে আমরা ব্যাখ্যা করি, কঠিনের অণু বা পরমাণুর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল খুব বেশি, তরলের মধ্যে একটু মাঝারি, একটু কম, কঠিনের থেকে কম, কিন্তু গ্যাসের থেকে বেশি। গ্যাসের ক্ষেত্রে অণুগুলির আকর্ষণ বল খুবই কম। তাহলে অন্তরাণবিক আকর্ষণ বল থেকে যদি আমরা গ্যাসের সংজ্ঞা দিই, গ্যাস কাকে বলে, তখন বলতে হবে যে বায়বীয় পদার্থের বা যে পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বল খুব কম হওয়ার জন্য অণুগুলি পরস্পর থেকে অনেক দূরে অবস্থান করে, তাকে আমরা বলবো গ্যাস বা গ্যাসীয় পদার্থ। আগের সংজ্ঞাটার সঙ্গে এটাও তোমরা যোগ করতে পারো 3 নম্বর পয়েন্ট দিয়ে বা 3 নম্বর লাইন দিয়ে, যে দুটো লিখেছিলাম তার সঙ্গে এটা যোগ করে দিতে পারো। যে পদার্থের অণুগুলির মধ্যে অন্তরাণবিক আকর্ষণ বল খুব কম হয়, সেজন্য অণুগুলি পরস্পরের থেকে অনেক দূরে অবস্থান করে, তাকে আমরা বলবো গ্যাস। কি বললাম বোঝা গেল? তাহলে গ্যাসের সংজ্ঞা হচ্ছে এটা। এখান থেকে একটা জিনিস দেখো, কঠিনের অণুগুলো কাছাকাছি থাকার জন্য কঠিনের আয়তন কম। যদি আমি 1 কেজি একটা স্ট্যান্ডার্ড ওজন ধরে নিই, 1 কেজি কঠিন, 1 কেজি তরল আর 1 কেজি গ্যাস, তিনটা যদি 1 কেজি নিয়ে নিই, 1 কেজি কঠিন যতটা আয়তন দখল করবে তার থেকে 1 কেজি তরল অনেক বেশি আয়তন দখল করবে।
এবং তার থেকে 1 কেজি গ্যাস আরো বেশি আয়তন দখল করবে। এরকম আয়তন দিয়ে বলা হয়, যদি এর আয়তন এক্স হয়, 1 কেজি কোনো কঠিন পদার্থের আয়তন এক্স হয়, তাহলে 1 কেজি তরলের আয়তন হবে 100x। কঠিনের আয়তনের থেকে তরলের আয়তন 100 গুণ বেশি। আবার 1 কেজি গ্যাসের আয়তন 10,000x। তাহলে কঠিনের থেকে গ্যাস 10,000 গুণ বেশি আয়তন দখল করে থাকে। কেন থাকে না? এই কারণটার জন্য। এবার আকর্ষণ বল কম হওয়ার জন্য দুটো অণু দূরে দূরে থাকে। হ্যাঁ, 100 সেই জন্য এই অণুগুলো খুব দূরে দূরে থাকে, সেজন্য এদের আয়তন অনেক বেশি। তো গ্যাস যেখানে থাকুক না কেন অনেকটা স্থান জুড়ে থাকে। গ্যাসের আকর্ষণ বল কম, সেই জন্য এরা নরম হয়, কিন্তু এদের আয়তন খুব বেশি হয় কঠিন বা তরলের থেকে। তাহলে গ্যাস কাকে বলে এই জিনিসটা ক্লিয়ার হলে কি হলো না বলো? গ্যাস বলতে আমরা কি বুঝি? এখানে আমরা গ্যাস পড়বো, কিন্তু গ্যাসকে আমরা দেখতে পাবো না। সেই জন্য গ্যাস কাকে বলে সেই জিনিসটা আগে নিজেদের মনে ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে, যে এই জিনিসটা নিয়ে আমরা পড়ছি। গ্যাসের বৈশিষ্ট্য বা ধর্ম। গ্যাসের বৈশিষ্ট্য বা ধর্ম। গ্যাসের কি কি বৈশিষ্ট্য থাকে বা কি কি বৈশিষ্ট্য থেকে আমরা চিনব যে এটা গ্যাস? প্রথমত গ্যাস কি দিয়ে তৈরি না অণু দিয়ে তৈরি, একটু আগে বললাম। এর প্রথম বৈশিষ্ট্য আমরা দেখব গ্যাসের অণুর গতি। গ্যাসের অণুর গতি কিরকম হবে না, একটা পাত্রে যদি আমি গ্যাস রাখি, তবে একটা আবদ্ধ পাত্র, এখানে একটা গ্যাসের অণু রাখা আছে, এ কিরকম ভাবে চলাফেরা করবে এই পাত্রের মধ্যে, এর গতি হবে এরকম, যাবে পাত্রে ধাক্কা খাবে আবার ঘুরবে। এরকম ভাবে ঘুরবে। তাহলে গ্যাসের অণুর গতি কিরকম হলো? জিগজ্যাগ বা বিশৃঙ্খল। কোন নির্দিষ্ট অভিমুখ থাকবে না, গ্যাসের অণু এদিকে ঘুরবে ওইদিকে ঘুরবে, নির্দিষ্ট অভিমুখ থাকবে না, বিশৃঙ্খল গতি। এবং এখানে আরেকটা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে, কিন্তু সেটা সরল রৈখিক। গ্যাসের অণু বিভিন্ন অভিমুখে যাবে, কিন্তু সরল রেখা বরাবরই যাবে যতক্ষণ না পর্যন্ত পাত্রের দেওয়ালে সে আবার ধাক্কা খাচ্ছে। তাহলে একটা ধাক্কা থেকে আরেকটা ধাক্কা পর্যন্ত তার কি বলবো গতি হবে সরল রৈখিক গতি। এটা হচ্ছে গ্যাসের অণুর একটা বৈশিষ্ট্য। শুধু এটা মনে রাখতে হবে যে গ্যাসের অণুর গতি কি প্রকার। গ্যাসের অণুর গতি হচ্ছে বিশৃঙ্খল আর সরল রৈখিক। বিশৃঙ্খল কিন্তু সরল রৈখিক, এভাবে দেখতে পারো। আকার ও আয়তন। এখানে একটা জিনিস মনে রাখবে, গ্যাসের কোনো আকার আছে? গ্যাসকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। তাহলে গ্যাসের কোনো নির্দিষ্ট আকার নেই, গ্যাসের নির্দিষ্ট আয়তনও নেই। কি বললাম? তাহলে এই পয়েন্ট আমরা কি বলবো? গ্যাসের নির্দিষ্ট আকার বা আয়তন নেই। যখন যেই পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আকার ধারণ করবে। এখানে একটা পয়েন্ট আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, গ্যাসের আকার নেই, ঠিক আছে, গ্যাসের আয়তন নেই, কিন্তু গ্যাসের অণুর আকার আছে।
গোলাকার। অণু দেখতে কি হয়? গোলাকার টাইপের হয়। গ্যাসের অণুর আকার আছে, কিন্তু গ্যাসের আকার নেই। কি বললাম, জিনিসটা বোঝা গেল? আয়তন নেই না, গ্যাসের অণুর আকার থাকলে আয়তন তো থাকবে। গ্যাসের অণুর ক্ষেত্রে আছে। সম্প্রসারণশীলতা, ও সংকোচনশীলতা, এটা একটা গ্যাসের অণুর একটা ধর্ম। সম্প্রসারণশীলতা মানে কি? কতটা প্রসারিত হতে পারে। গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুবই কম, তাই তো? সেজন্য গ্যাসের অণুগুলোকে সহজে আমরা প্রসারিত করতে পারি। গ্যাসের অণুতে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে গ্যাস খুব সহজেই বেড়ে যাচ্ছে। বেলুনকে ফুলিয়ে যদি রোদে ফেলে রাখি, ফেটে যায় কেন? কারণ তার আয়তন বৃদ্ধি পায়, সহজে আয়তন বেড়ে যায়। আবার ওই বেলুনটাকে ফ্রিজে রেখে দাও, চুপসে যাবে, জল হয়ে যায়, কারণ ওই জলীয় বাষ্প থাকে, তাপমাত্রা কমলে সেটা জলে পরিণত হয়। তাহলে গ্যাসকে সহজে আমরা সংকোচন করতে পারি, কারণ তাদের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল নেই। তাদের বিকর্ষণ বলটাও যেহেতু দূরে দূরে আছে, সহজেই তাদেরকে আমরা কাছে আনতে পারি, চাপ বৃদ্ধি করে। তাহলে এখানে আমরা বলতে পারি তাপ বাড়িয়ে গ্যাসকে সহজেই প্রসারিত করা যায়, আবার তাপ কমিয়ে বা চাপ বাড়িয়ে গ্যাসকে সহজেই, কোনটা? সংকোচনশীলতা, মানে তাপ কমিয়ে তাপ বাড়িয়ে আমরা গ্যাসকে সহজেই প্রসারিত করতে পারি, বাড়াতে পারি গ্যাসের আয়তন। আবার তাপ কমিয়ে বা চাপ বাড়িয়ে গ্যাসকে আমরা সহজেই সংকুচিত করতে পারি। এটা একটা গ্যাসের বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য যেটা আমরা পড়ব, সেটা হচ্ছে ব্যাপন। ব্যাপন ব্যাপন কাকে বলা হবে? ব্যাপন জিনিসটা তোমরা জীবন বিজ্ঞানেও পড়েছো। এখানে ব্যাপন কি না, গ্যাসের অণুর গতি আছে, সেই গতিশীলতার জন্য কি করে না, গ্যাসের অণু সর্বদা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছুটে যায়। বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছুটে যায়। কতক্ষণ ছুটতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত দুটো অংশের ঘনত্ব সমান হবে, ততক্ষণ পর্যন্ত। এটাকেই বলা হচ্ছে গ্যাসের ব্যাপন ধর্ম। ব্যাপন যখন পড়লাম, ব্যাপনের সঙ্গে একটা টার্ম আমরা পড়ে নিই, হ্যাঁ, গ্যাসের অণু ছুটে যাবে। গ্যাস মানে তো গ্যাসের অণু দ্বারাই তৈরি। এই গ্যাসের ব্যাপন গ্যাসের আণবিক ভরের সাথে ব্যস্তানুপাতিক। যে গ্যাসের আণবিক ভর বেশি হবে তার ব্যাপন কম হবে। যদি আমরা দুটো গ্যাস এখানে লিখি, একটা লিখলাম অক্সিজেন, একটা লিখলাম CO2। অক্সিজেনের আণবিক ভর কত হবে? 32। আর কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44।
তাহলে কে বেশি ভারী? কার্বন ডাইঅক্সাইড। তাহলে দুটো গ্যাসকে যদি দুটি আলাদা পাত্রে একই সঙ্গে ব্যাপন ঘটানো হয়, দেখা যাবে CO2 ব্যাপন আস্তে আস্তে ঘটছে, কারণ সে বেশি ভারী বলে। বললাম বোঝা গেছে? যেমন ধরো ব্যাপারটা মোটা লোকের মধ্যে রোগা লোকের তুলনা। দুজনে কম্পিটিশন লাগলো, আমি আর কে লাগবে? শুভই লাগলো ধরো, তাহলে কে জিতবে ছুটাতে? কেন? বিজয় বেশি ভারী হবে, সে কম ছুটবে। সেই জন্য এখানে গ্যাসের আণবিক ভর বেশি, যার আর ব্যাপনটা কম, এ কারণে সে ধীরে ধীরে ছড়াবে, তার ছড়াতে দেরি লাগবে, সেজন্য তার ব্যাপনের হার বেশি, ব্যাপনের হার কম। এখান থেকে এক ধরনের প্রশ্ন দেয়, তোমাকে 4টা গ্যাস দিয়ে দিলে, ধরো O2, CO2, CH4, N2, এই 4টি অপশন দিয়ে দিল, এদের মধ্যে কার ব্যাপনের হার সবচেয়ে বেশি? কার হবে? সব থেকে বেশি হবে কার? CH4 এর। এটি আণবিক ভর ক্যালকুলেশন করে বলতে হবে, এমনি চোখে দেখে বলা যাবে না, এটা ছোট বলে বেশি ছোট। অক্সিজেনের 32, মনে আছে না ভুলে গেছো? 1 থেকে 20। CO2 44, CH4 যদি ক্যালকুলেশন করে 12 + 16, আর নাইট্রোজেনের 28। সব থেকে হালকা হচ্ছে CH4, এর ব্যাপনের হার সবচেয়ে বেশি, এর তাড়াতাড়ি ব্যাপন ঘটবে। এখান থেকে এই ধরনের শর্ট প্রশ্ন আসে, এই 4টা গ্যাসের অপশন দিয়ে বললো কার ব্যাপন তাড়াতাড়ি ঘটবে। এই যে আমরা গ্যাসের ধর্মগুলো দেখলাম, যে সংকোচনশীলতা, গতি, ব্যাপন, এই যে ধর্মগুলো আমরা দেখলাম, এই ধর্মগুলো আমরা কিভাবে ব্যাখ্যা করব? এই ধর্মগুলো গ্যাস, আচ্ছা তার আগে বলিনি, এই চ্যাপ্টারে আমরা কি পড়ছি? গ্যাসের আচরণ। গ্যাস কাকে বলে তখন আমরা জেনে এলাম, গ্যাসের বৈশিষ্ট্য কি আমরা জেনে এলাম। গ্যাসের আচরণে আমরা এগুলোই পড়ব, যে গ্যাস তার বৈশিষ্ট্যগুলোকে কিভাবে প্রকাশিত করছে বিভিন্ন ক্ষেত্রে। এটাই হচ্ছে গ্যাসের আচরণের মূল আলোচ্য বিষয়। সেজন্য চ্যাপ্টারের নাম হচ্ছে গ্যাসের আচরণ, গ্যাস তার বৈশিষ্ট্যগুলোকে কিভাবে প্রতিফলিত করছে। তো গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, বা গ্যাসের যে ধর্মগুলো আমরা পড়লাম, এই ধর্মগুলো কিভাবে আমরা ব্যাখ্যা করব? গ্যাসের সমস্ত বৈশিষ্ট্য বা আচরণ বৈশিষ্ট্য বা ধর্ম বা আচরণ। আচরণ মানে কি? গ্যাস কিভাবে তার বৈশিষ্ট্যগুলোকে প্রকাশিত করবে, সেটাই তার গ্যাসের আচরণ। আচরণ যে ভৌত রাশিগুলির সাহায্যে ব্যাখ্যা করা যায়, রাশিগুলির সাহায্যে ব্যাখ্যা করা যায়, সেগুলি কি কি? 1 নম্বর চাপ, 2 নম্বর আয়তন, 3 নম্বর তাপমাত্রা, 4 নম্বর ভর। এই যে 4টি রাশি, এই 4টি রাশি দিয়ে গ্যাসের সমস্ত ধর্মকে আমরা ব্যাখ্যা করতে পারবো। এই জন্য এই 4টি রাশিকে আমরা একসঙ্গে বলতে পারি
গ্যাসের মূলগত ধর্মের নিয়ন্ত্রক এই চারটি রাশি। মূলগত ধর্মের নিয়ন্ত্রক, যেহেতু এই চারটি রাশি তার সমস্ত ধর্মকে ব্যাখ্যা করতে পারে। এই চারটি রাশি সম্পর্কে আমাদেরকে একটু ডিটেলস জানতে হবে। প্রথমে আমরা বললাম চাপ। চাপ কাকে বলে? না, চাপের সাধারণ সংজ্ঞা আমরা যেটা জেনে এসেছি যে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা বলবো চাপ। তাহলে চাপের সাধারণ সংজ্ঞা যদি আমরা দেখি, তাহলে সে চাপ কাকে বলবো? না, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হচ্ছে চাপ। কিন্তু এখানে আমরা শুধু চাপ পড়বো না, পড়বো কি না গ্যাসের চাপ। যেহেতু আমরা গ্যাস পড়ছি, চাপটা তখন হয়ে যাবে গ্যাসের চাপ। গ্যাসের চাপের ইংরেজিটা, চাপের ইংরেজি কি? প্রেসার। সেই জন্য একে আমরা পি দিয়ে প্রকাশ করি, গ্যাসের চাপ বা পি। যেকোনো চাপকেই তো পি দিয়ে। প্রেসার মানে চাপ, সেই জন্য পি দিয়ে প্রকাশ করা হয়। গ্যাসের চাপ কাকে বলা হবে? গ্যাসের চাপ বলতে আমরা কি বুঝবো? গ্যাসের চাপের ক্ষেত্রে তার ওজনের সমান যে পরিমাণ চাপ প্রয়োগ করে তার। আমি তো আবদ্ধ পাত্রটা বলি। আচ্ছা দেখো, আবদ্ধ পাত্রে যখন গ্যাস সংরক্ষিত থাকবে তখন সেই গ্যাস বিভিন্ন দিকে পাত্রের জন্য ধাক্কা দিবে এবং ঘুরতে থাকবে, তাই তো? তার গতি বিশৃঙ্খল এবং সরল রয়েছে। আবদ্ধ পাত্রে গ্যাস যখন থাকে, সেই গ্যাসের অণু পাত্রের দেওয়ালে কি করে? চাপ, বল প্রয়োগ করে, এবং সেই বলটা সবসময় লম্বভাবে প্রযুক্ত হয়। গ্যাস পাত্রের দেওয়ালে যে বল প্রয়োগ করে বা ধাক্কা দেয়, সেটা সবসময় লম্বভাবে দেয়। কারণ লম্বভাবে প্রযুক্ত বলের কৃতকার্য সবচেয়ে বেশি। আমরা যে কোনো যদি বল প্রয়োগ করি, যত ধরনের বল প্রয়োগ করি, বল যদি সোজাসুজি লম্বভাবে প্রযুক্ত হয় তার কৃতকার্য সবচেয়ে বেশি। সেই জন্য এখানে বলের, গ্যাসের যে প্রযুক্ত বল, সেটাকে ধরা হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল প্রয়োগ করছে। লম্বভাবে কথাটার অর্থ বোঝা গেল? তাহলে গ্যাস যখন কোনো পাত্রে আবদ্ধ আছে, তখন সে পাত্রের দেয়ালে অনবরত ধাক্কা খাচ্ছে। এই গ্যাসের অণু পাত্রের দেয়ালের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রযুক্ত করে তাকেই বলা হবে গ্যাসের চাপ। তাহলে এখানে অ্যাড কি হলো? না, পাত্রের দেওয়ালেই ধাক্কা দিতে হবে, অন্য কোথাও ধাক্কা দিলে হবে না। লম্বভাবে বল প্রয়োগ করতে হবে। একক ক্ষেত্রফল তো আগেই ছিল, আর গ্যাসটাকে রাখতে হবে আবদ্ধ পাত্রে। তাহলে গ্যাসের চাপের সংজ্ঞা যদি আমরা লিখি, কি লিখবো? না, কোন আবদ্ধ পাত্রে গ্যাসের অণু পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলে
লম্বভাবে যে বল প্রযুক্ত করে তাকে বলবো ওই গ্যাসের চাপ। তাহলে এখানে তিনটে টার্ম আমাদেরকে মনে রাখতে হবে। আবদ্ধ পাত্র হতে হবে, পাত্রে দেওয়ালে ধাক্কা হতে হবে, ধাক্কাটা লম্বভাবে হতে হবে। এখানেও যদি গ্যাসের চাপের আমরা সমীকরণ লিখি, চাপকে আমরা পি দিয়ে প্রকাশ করি। গ্যাসের চাপ নির্ণয়ের সমীকরণ, কোন সমীকরণ দিয়ে আমরা গ্যাসের চাপ নির্ণয় করি? না, সেই সমীকরণটা হচ্ছে পি সমান এইচ ডিজি, যেখানে পি হচ্ছে গ্যাসের চাপ, এইচ হচ্ছে উচ্চতা, ডি পারদের ঘনত্ব এবং জি অভিকর্ষ ত্বরণ। পারদ স্তম্ভের চাপ ধরা হয়। উচ্চতা পারদ স্তম্ভ বা বায়ু স্তম্ভ বলতে পারো, যার উপর তরলের ক্ষেত্রে ছিল। প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কাকে বলা হয়? ৭৬ সেমি পারদ স্তম্ভের চাপকে বলা হয়। তাহলে সেখানে পারদ স্তম্ভের উচ্চতাকে আমরা কি ধরেছিলাম? এইচ, সেটা হচ্ছে এই এইচ। ডি হচ্ছে সেই পারদের ঘনত্ব, জি অভিকর্ষ ত্বরণ। এই সমীকরণের সাহায্যে আমরা গ্যাসের চাপ নির্ণয় করতে পারি। গ্যাসের চাপ নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে, তার নাম কি বলো? গ্যাসের চাপ না, গ্যাসের চাপ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটি হচ্ছে ম্যানোমিটার। ম্যানোমিটার ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে আমরা গ্যাসের চাপ পরিমাপ করতে থাকি। আর চাপের সমীকরণ এখানে হবে পি সমান বল বাই ক্ষেত্রফল, যেটা হয় ম্যানোমিটার। একক চাপের সিজিএস একক কি? ডাইন পার সেমি স্কোয়ার। আর এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল, যাকে আমরা বড় হাতের পি ছোট হাতের এ দ্বারা প্রকাশ করি। গ্যাসের চাপের সমীকরণ। এরপরে আরেকটা টার্ম আমরা পড়ব, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এর সংজ্ঞাটা আমরা জানি, সেজন্য সংজ্ঞাটা আর বলছি না। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যদি আমরা ধরি পি সমান 1 অ্যাটমসফিয়ার এটিএম অ্যাটমসফিয়ার, বা আরো যদি সহজ করে বলি, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান ৭৬ সেমি পারদ স্তম্ভের চাপ, অর্থাৎ ৭৬ সেমি এইচজি। এই ৭৬ সেমি এইচজি কে তার ব্যবহারিক একক এটিএম বা অ্যাটমসফিয়ার দিয়ে যখন প্রকাশ করি, তাকে 1 এটিএম বা 1 অ্যাটমসফিয়ার বলা হয়। এটা 9 আমরা কিছুটা দেখে এসেছিলাম। কোনটা? হ্যাঁ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে কি? ৭৬ সেমি পারদ স্তম্ভের চাপ। ৭৬ সেমি পারদ স্তম্ভের চাপটাকে আমরা সেমি এইচ দিয়ে প্রকাশ করছি। এই কথাটার মানে হচ্ছে ৭৬ সেমি পারদ স্তম্ভের চাপ। এই ৭৬ সেমি পারদ স্তম্ভের চাপকে যখন আমরা তার চাপের ব্যবহারিক একক দ্বারা প্রকাশ করি,
তখন সেটা হয়ে যায় 1 atm বা অ্যাটমসফিয়ার। এই অ্যাটমসফিয়ার হচ্ছে চাপের ব্যবহারিক একক। ঠিক আছে, সেজন্য অ্যাটমসফিয়ার মানে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। হুম কোথায় এই যে পারস্তম্ভের চাপ বলছে এখানে তো ক্যালকুলেশন আছে আলাদা ফর্মুলা, মাইনে যেটা আমরা করেছিলাম তার মান মনে আছে? ভুলে গেছি কোথায়? এই সমান এইচডি ক্যালকুলেশন হয়নি? এই সেমিটাকে যদি আমি মিলিমিটারে করি তাহলে 760 মিলিমিটার এইচজি। এর যদি সিজিএস পদ্ধতিতে আমরা মান লিখি কি সমান হবে 1.013 into 10 to the power 6 dyne per semi square। তাহলে তাহলে মনে করছে নিউটন পার মিটার স্কয়ার। এই যে চাপের মানগুলো লিখলাম সবই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। 1 অ্যাটমসফিয়ার 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ 760 এমএইচজি, এই মানটা এত ডাইনস পার সেমি স্কয়ার, এত নিউটন পার সেমি স্কয়ার, সবগুলো হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। এখানে শর্ট প্রশ্ন আছে সিজিএস পদ্ধতিতে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? এসআই পদ্ধতিতে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? ওখানে 76 ছিল, 76 থেকে মিলিমিটার করলো, 7 থেকে মিলিমিটার করলো। এসআই পদ্ধতিতে চাপের মান লেখো, তখন তোমাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান লেখো, তখন তোমাকে এটা লিখতে হবে। এই সবগুলো যেহেতু প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান, সেই জন্য আমরা এভাবে লিখতে পারি 1 অ্যাটমসফিয়ার সমান 76 সেমি সমান 760 সেমি সমান 760 টর। টর চাপের একটা একক, সরি 760 এটা মিলিমিটার হবে, মিলিমিটার এইচজি আর টর একই ইউনিট। দেখো 760 মিলিমিটার এইচজি মানে 700 টর, তাহলে 1 টর মানে 1 মিলিমিটার এইচজি হবে কি হবে না? হবে তো? হ্যাঁ, এরপরে আমরা লিখতে পারি 1.013 into 10 to the power 6 ডাইন পার সেমি স্কয়ার। এটাও কিন্তু 1 অ্যাটমসফিয়ারের মান। এটা সমান আমরা লিখতে পারি 1.013 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার। এটা সমান আমরা লিখতে পারি 1.013 into 10 to the power 5 পাস্কাল। নিউটন পার মিটার স্কয়ারে যা পাস্কাল হতে হয়, তাহলে আমরা লিখতে পারি 1 নিউটন পার মিটার স্কয়ার সমান 1 পাস্কাল। এবার আরেকটা মান আমরা লিখতে পারি 1.013 বার। বার হচ্ছে চাপের একটি বড় একক। 1 বার সমান 10 to the power 5 পাস্কাল। দেখো এটার সঙ্গে এটা 10 to the power 5 টা নেই, বার চলে এসছে। এই চাপের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের এতগুলি একক আমরা দেখলাম এবং প্রত্যেকটির মান দেখলাম। এর মধ্যে কিছু কিছু মান আমাদের পরবর্তী ক্ষেত্রে গিয়ে লাগবে একক ট্রান্সফারের ক্ষেত্রে, যখন আমরা অঙ্ক করব তখন এই মানগুলো লাগবে। হ্যাঁ, এই এককগুলোর কনভার্সন লাগবে যখন আমরা অঙ্ক করব, তখন এককের কনভার্সন লাগবে। এছাড়াও এই সিজিএস পদ্ধতি এসআই পদ্ধতির মানটা অনেক সময় শর্ট প্রশ্নে পড়ে। তো গ্যাসের চাপ সম্পর্কে আমাদেরকে এই জিনিসগুলোই জানতে হবে।
যদি আমরা এটা 9-এ একবার পড়ে এসেছি তবে একবার রিপিট করে দিলাম। এরপরে যে ভৌত রাশিটা আমরা দেখবো সেটা হচ্ছে গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন এটা ইংরেজিতে বলা হয় ভলিউম, তাই তো? সেই জন্য গ্যাসের আয়তনকে ভি দিয়ে প্রকাশ করা হয়। ভি হচ্ছে ভলিউমের জন্য নেওয়া হচ্ছে। আয়তন কাকে বলা হবে? না কোনো আবদ্ধ পাত্রে যখন গ্যাসকে রাখবো সেই তার পাত্রের আয়তনটাই হবে গ্যাসের আয়তন। কিন্তু গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন, যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে, আয়তন দখল করে, নিজস্ব কোনো আকার বা আয়তন নেই। তাহলে গ্যাসকে যখন আবদ্ধ পাত্রে রাখা হয়, কোনো আবদ্ধ পাত্রে যখন আমরা রাখি তখন সেই পাত্রের আয়তনটাই হয়ে যাবে কি না গ্যাসের আয়তন। কি বললাম? গ্যাসের আয়তনের সংজ্ঞাটা আমি লিখছি না, এর একক। আয়তনের সিজিএস একক কি? সেন্টিমিটার কিউব বা সিসি। এসআই একক কি? মিটার কিউব। কিন্তু গ্যাসের আয়তন আমরা সেন্টিমিটার কিউব দিয়ে মাপি না, মিটার কিউব দিয়ে মাপি না, মানে মাপি না এরকম নয়, মাপা হয়। কিন্তু যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি গ্যাসের আয়তন মাপার জন্য সেটা হচ্ছে গ্যাসের ব্যবহারিক একক। এটা কি? লিটার। বা এটাকে আমরা বড় হাতের এম দিয়ে প্রকাশ করতে পারি বা এইভাবে প্রকাশ করতে পারি। আয়তনের ব্যবহারিক একক হচ্ছে লিটার। এটার সঙ্গে এটার সম্পর্ক কার মনে আছে বল? এটার সঙ্গে সম্পর্ক গ্যাসের আয়তনের ব্যবহারিক এককের সঙ্গে সিজিএস বা এসআই এককের সম্পর্ক। আর কার মনে আছে? মনে নাই? হায় হায়। 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব, এটা হচ্ছে সম্পর্ক। ডেসিমিটার কিউব ডিএম, ডেসিমিটার। তাহলে এখান থেকে আমরা সেন্টিমিটার দিতে পারবো। 1 লিটার সমান 1000 সেমি কিউব, কারণ ডেসিমিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, সেই জন্য লিটারের সঙ্গে সেমি কিউবের সম্পর্ক হয়ে গেল এটা। আবার ডেসিমিটার থেকে মিটার আসতে গেলে কি হবে? 10 দিয়ে ভাগ করতে হয়, সেই জন্য 1 লিটার সমান আমরা করবো 1/1000 মিটার কিউব। 1000 দিয়ে ভাগ করতে হবে তখন, তার কারণ ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে 1000 কেন হচ্ছে না? 3টা ডেসিমিটার 3টা সেন্টিমিটার। সেন্টিমিটার কিউব মানে কি? কটা সেন্টিমিটার? 3টা ডেসিমিটার আছে, তাহলে 3টা ডেসিমিটার থেকে 3টা সেন্টিমিটার, 3টা 10-এর গুণফল, সেই জন্য 1000। এখানে 3টা ডেসিমিটার থেকে 3টা মিটারে যাচ্ছে, 3 বার 10 দিয়ে ভাগ করতে হবে, সেই জন্য মোট 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে লিটারের ব্যবহারিক এককের সাথে, আয়তনের ব্যবহারিক এককের সাথে সিজিএস ও এসআই এককের সম্পর্ক। এটাও আয়তন কনভার্সনের ক্ষেত্রে কাজে লাগে যখন আমরা অঙ্ক করব। এটা গেল গ্যাসের দ্বিতীয় রাশি বা দ্বিতীয় ভৌত রাশি, যেটা আমরা গ্যাসের আচরণকে ব্যাখ্যা করবো যেটা দিয়ে। তৃতীয় বা 3 নম্বর যে ভৌত রাশিটা আমরা বলবো সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা হচ্ছে টেম্পারেচার, সেই জন্য তাপমাত্রাকে আমরা টি দ্বারা প্রকাশ করি, তাই তো?
তাপমাত্রা কি কি একক আমরা জানি? ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটা একক। আরেকটা একক কি? ডিগ্রি ফারেনহাইট। আর কি আছে? আরেকটা একক আছে কেলভিন। এটা আমরা নতুন পড়বো এখানে। কেলভিন, যাকে ইংরেজিতে বড় হাতের কে দিয়ে প্রকাশ করা হয়। ডিগ্রি, কেলভিন মানে ডিগ্রি। তাহলে সেন্টিগ্রেড, ফারেনহাইট, এর মধ্যে সেন্টিগ্রেড হচ্ছে তাপমাত্রা সিজিএস একক, আর কেলভিন হচ্ছে তাপমাত্রার এসআই একক। আর ডিগ্রি ফারেনহাইট এটা হচ্ছে পিএস। এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। C/5 সমান F-32/9। তখন থেকে সেন্টিগ্রেড ফারেনহাইটের আমরা সম্পর্ক তৈরি করতে পারবো। ডিগ্রি সেন্টিগ্রেড সমান ডিগ্রি কেলভিন, এই দুটো সমান। 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 1 ডিগ্রি কেলভিন, এটা যে সম্পর্ক নয়। যদি বলা হয় এটা আমরা পরে করবো, পরে পড়বো, আমরা এখানে শুধু বলে দিলে হবে না, এখানে শুধু ডিভিশন রাখতে হবে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস মানে 1 কেলভিন বৃদ্ধি বা হ্রাস। এটা বৃদ্ধি বা হ্রাসের জন্য সমান করা হয়েছে। এদের মধ্যে আলাদা সম্পর্ক আছে, আমরা পরে গিয়ে সেটা দেখবো। তো টেম্পারেচারের এই 3টে একক এবং এদের মধ্যে সম্পর্ক, এটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এটাও একক কনভার্সনের ক্ষেত্রে কাজে লাগবে। এরপরে 4 নম্বর যেটা, গ্যাসের ভর বা গ্যাসের মোল, যাকে আমরা এম দিয়ে প্রকাশ করে থাকি। এই মোলের সম্পর্কটা আমরা আগে জেনে এসেছি, তবে একবার লিখে নিই। মোল সমান ভর বাই আণবিক ভর, বা আমরা মোল সমান আমরা লিখতে পারি আয়তন বাই এন, 22.4 লিটার। এভাবে আমরা মোল হিসাব করতে পারি। আবার মোল হিসাব করতে পারি এইভাবে, মোল সমান সংখ্যা, যে কোনো সংখ্যা যদি থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দাও, ভাগ করে দাও, সরি, তাহলে হয়ে যাবে তার মোল। ভর দেওয়া থাকলে এই সূত্র কাজে লাগাবো, আয়তন দেওয়া থাকলে এই সূত্র কাজে লাগাবো, আর সংখ্যা দেওয়া থাকলে, অনুসংখ্যা বা পরমাণু সংখ্যা দেওয়া থাকলে আমরা এই সূত্র কাজে লাগাবো মোল হিসাব করার জন্য। গ্যাসের ভর বলতে আমরা এখানে বুঝবো যে কত মোল গ্যাস আছে। বুঝতে পারছি না, পারবো মন পাচ্ছে নাকি? কত মোল গ্যাস আছে, গ্যাসের ভর কত, সেটা আমরা মোল দ্বারা প্রকাশ করব। এই 3টা নিয়ম হচ্ছে মোল কি করে আমরা হিসাব করব। ধরো কোনো বস্তু, কোনো পদার্থের ভর দেওয়া থাকলো, হ্যাঁ নতুন দেখছো 9 মোল পড়ে গেলে ভর বা আণবিক ভর, আয়তন থাকলে হ্যাঁ গ্যাসের ভর বা গ্যাসের মোল, গ্যাসের ভরটাকে আমরা গ্যাসের মোল দ্বারা প্রকাশ করি। এই 4টা হলো গিয়ে গ্যাসের মূলগত ধর্ম এবং তাদের সম্পর্কে ডিটেলস তথ্য। এগুলো থেকে প্রশ্ন কম পড়বে, যে দুটো একটা জায়গায় বললাম সেখান থেকে প্রশ্ন আসতে পারে, কিন্তু বাকিগুলি থেকে আমাদেরকে কাজে লাগবে কিসের জন্য? না অঙ্ক করার জন্য। ঠিক আছে।